সূত্র অনুসারে আন্দার জাঘর চাইলেই নদীর ধারে বাহমানের জন্য অপেক্ষা করতে পারতেন, কিন্তু তার সৈন্যদের উপর তার আস্থা থাকায় তিনি তার অবস্থান বজায় রাখেন। প্রায় পুরো একটা দিন উভয় সেনাবাহিনী যুদ্ধ শুরু করার চেষ্টা না করে তাদের নিজ নিজ শিবিরে একে অপরের নাগালের মধ্যে অবস্থান করে। এ সময় আরবরা তাদের দীর্ঘ যাত্রার পর বিশ্রাম নেয়। সাসানিদদের আশা ছিল এই বিশ্রামকালীন সময় শেষ হওয়ার পূর্বেই তাদেরকে সাহায্য করার জন্য দ্বিতীয় সেনাবাহিনী এসে পড়বে। তবে এই অপেক্ষা বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ খালিদ জানতেন দ্বিতীয় সাসানিদ সেনাবাহিনী আসার আগেই তাকে শত্রুদের বিরুদ্ধে একটা বড়সড় বিজয় অর্জন করতে হবে। তাই পরের দিন উভয় বাহিনী মাঝে একটি কেন্দ্র এবং দুটো দিকে দুটি পার্শ্ববিশিষ্ট স্ট্যান্ডার্ড ফরমেশন গঠন করে। ওয়ালাজার নিকটবর্তী এই যুদ্ধক্ষেত্রটি ছিল একটি সমতল ভূমি, যা একে অপরের থেকে প্রায় 1 কিলোমিটার দূরে দুটি নিচু সমতল শৈলশিরার মধ্যে বিস্তৃত ছিল। উত্তর পূর্বে ছিল একটি নির্জন মরুভূমি, যেখানে খাসিফ নদী পূর্ব শৈলশিরার কাছাকাছি দিয়ে প্রবাহিত হতো। উভয় সেনাবাহিনীর পেছন শৈলশিরা থাকায় পেছন থেকে আক্রমণ করা উভয়ের পক্ষেই ছিল অসম্ভব। সাসানিদদের লিডার মুসলিম সেনাবাহিনী দেখে প্রথমে কিছুটা অবাকই হন, কেননা পূর্বের তথ্যের চাইতে তাদের সেনাবাহিনী আকারে ছিল বেশ ছোট এবং এতে কেবল পদাতিক সৈন্যই ছিল, যেটা পূর্ববর্তী যুদ্ধগুলোতে খালিদের অশ্বারোহী বাহিনীর যে গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে তিনি জেনেছিলেন তা থেকে ছিল সম্পূর্ণ ভিন্ন। তবুও তিনি এক প্রকার নিশ্চিত ছিলেন যে তার অবস্থান ছিল প্রায় দুর্ভেদ্য। তিনি অপেক্ষা করার সিদ্ধান্ত নেন, কেননা তিনি জানতেন বাহমান ইতিমধ্যেই কাছাকাছি পৌঁছে গিয়েছিল। শীঘ্রই মুসলিম সেনাপতি তার পুরো সেনাবাহিনীকে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। খালিদ, যিনি কিনা সামনের সারিতেই যুদ্ধ করছিলেন, তারই নেতৃত্বে সেনাবাহিনী শত্রুদের উপর আক্রমণ চালায়। প্রায় 1 ঘন্টা নাগাদ দুই বাহিনীর মাঝে চলে ব্যাপক সংঘর্ষ। কিছু সংখ্যক যোদ্ধাও এই সময় নিহত হয়। যেহেতু সাসানিদরা সংখ্যায় বেশি ছিল, তাই তারা তাদের ক্লান্ত সৈন্যদের পেছনে থাকা সৈন্যদের সঙ্গে পরিবর্তন করে নেয়, যা তাদেরকে এই যুদ্ধে একটা বড় অ্যাডভান্টেজ প্রদান করে। খালিদের অসাধারণ দক্ষতা থাকা সত্ত্বেও তার সৈন্যরা সময়ের সাথে ক্লান্ত হয়ে পড়তে থাকে। আর এ সময় আন্দার জাঘরের পাল্টা আক্রমণ মুসলিম সৈন্যদের পেছনে ঠেলে দিতে শুরু করে। ধীরে ধীরে সাসানিদরা সামনে অগ্রসর হতে থাকে, ফলে আরবরা একেবারে পাহাড়ের কাছাকাছি এসে পড়তে শুরু করে, যার ফলে তাদের পশ্চাদপসরণ হয়ে পড়ে একেবারে অসম্ভব। আর ঠিক এই সময় খালিদ এমন এক কাজ করেন যা যুদ্ধের গতিবিধি একেবারে বদলে দেয়। আগের রাতে তিনি যে অশ্বারোহী বাহিনীকে মরুভূমিতে পাঠিয়েছিলেন, তারা সাসানিদ বাহিনীর পেছনে পূর্ব পাহাড়ে এসে উপস্থিত হয়। এটা ছিল খালিদের একটি বিশেষ কৌশল, যার কারণ ছিল খালিদের এই অশ্বারোহী বাহিনী খুব সহজেই মরুভূমিতে লুকিয়ে থাকতে পারত। আর সাসানিদ সেনাবাহিনী তাদের অবস্থান থেকে ক্রমাগত অগ্রসর হয়ে আসায় তাদের পেছনের অংশ এবার হয়ে পড়ে অরক্ষিত। খালিদের ঘোড়সওয়াররা সাসানিদ বাহিনীর উপর আক্রমণ চালায়, আর খালিদের পদাতিক বাহিনী আন্দার জাগরের সেনাবাহিনীর উভয় পার্শ্ব ঘিরে ফেলার পর তাদের সম্মুখভাগকে আরও দীর্ঘ করে ফেলে। কয়েক মিনিট পরেই ওয়ালাজার এই যুদ্ধ শেষ হয়ে যায়। সাসানিদ সেনাপতি নিহত হয় এবং তার সেনাবাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। মাত্র 5000 বেঁচে থাকা সৈন্য ময়দান ছেড়ে পালাতে সক্ষম হয়। এদিকে খালিদের বাহিনীতে হতাহতের সংখ্যা ছিল প্রায় 3000। দীর্ঘ যাত্রা এবং ভয়ঙ্কর একটি যুদ্ধের পর খালিদের সৈন্যরা এবার ক্লান্ত হয়ে পড়েন, ফলে তারা সাসানিদদের সেনাবাহিনীর অবশিষ্ট সৈন্যদের ধাওয়া করতে পারে না। এদের বেশিরভাগই ছিল মূলত খ্রিস্টান আরব, যারা পরবর্তীতে উলাইসে আশ্রয় গ্রহণ করেন। তারা উত্তর পশ্চিমে অন্যান্য খ্রিস্টান আরব উপজাতিদের কাছে সাহায্যের জন্য দূত পাঠান এবং তেসিফনের শাহকেও খবর দেন। এ সময় অনেক উপজাতিরা তাদের ডাকে সাড়া দেয়। অন্যদিকে ইয়াজদেগার্ড বাহমামকে উলাইসের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়ে দূত পাঠান। এ সময় পাওয়া আরব এবং পারস্যের সূত্রগুলো পরস্পর বিরোধী। আরবের সূত্র মতে বাহমান তার সেনাবাহিনীর নেতৃত্ব জাবান নামক অন্য এক সেনাপতিকে দেন, যিনি পুরো সেনাবাহিনীকে নিয়ে সেই খ্রিস্টান আরবদের অবস্থানের দিকে অগ্রসর হন। অন্যদিকে পারস্যের সূত্রগুলো দাবি করে যে বাহমান তার পুরো সেনাবাহিনী নিয়ে নিজেই তেসিফনে ফিরে আসেন। ইতিমধ্যেই খালিদ তার সেনাবাহিনী নিয়ে শহরের দিকে অগ্রসর হন এবং মে মাসের যে কোনো একটা সময় তারা উলাইসের দিকে মিত্র খ্রিস্টান আরব এবং সাসানিদ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। যদিও এই যুদ্ধের বিস্তারিত বিবরণ পাওয়া যায় না, কিন্তু আমরা এতটুকু জানি যে এই যুদ্ধেও মুসলমানরা বিজয়ী হন।
হতাহতের সংখ্যা নিয়ে আরব এবং পারস্য সূত্রগুলো পরস্পর বিরোধী। আরব সূত্রগুলোর মতে খালিদের বাহিনী 70,000 শত্রুকে হত্যা করে, যাদের বেশিরভাগকেই যুদ্ধের পর মৃত্যুদণ্ডের মাধ্যমে হত্যা করা হয়। অন্যদিকে পারস্য সূত্রগুলোর মতে খালিদের 18,000 সৈন্যের মুখোমুখি হওয়া সাসানিদ খ্রিস্টীয় মিত্রবাহিনী আকারে ছিল তুলনামূলক ছোট এবং সামান্য পরাজয় বরণ করে তারা আল হিরার দিকে পিছু হটতে সক্ষম হয়। মে মাসের শেষের দিকে খালিদ আল হিরার দিকে অগ্রসর হন, যেটা ছিল তার এই অভিযানের প্রাথমিক লক্ষ্য। যদিও এই সময়ের পাওয়া সূত্রগুলো অনিশ্চিত, তবু আমরা এতটুকু বলতে পারি যে স্থানীয় সাসানিদ গ্যারিসন এবং তাদের মিত্ররা প্রথম কয়েকদিন খালিদের বাহিনীকে প্রতিরোধ করার ব্যাপক চেষ্টা করলেও অবশেষে আলোচনায় বসতে বাধ্য হয়। খালিদ জিজিয়া করের বিনিময়ে তাদের সুরক্ষা নিশ্চয়তা দেওয়ার পর স্থানীয়রা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। পরবর্তী কয়েক মাস খালিদ এই অঞ্চলে তার প্রশাসন গঠন এবং কর আদায়ে ব্যস্ত থাকেন। একই সময়ে মধ্য ইরাক এবং পূর্ব রোমান সাম্রাজ্যের সীমান্তে খালিদ তার একটা বিশেষ অভিযানী দলকে পাঠায়, যারা সেখান থেকে মূল্যবান সামগ্রী এবং শত্রুদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত থাকে। কিছু সূত্র থেকে জানা যায় এ সময় ইসলামী খিলাফত মধ্য ইরাকের উপর কিছুটা নিয়ন্ত্রণ অর্জন করতে সক্ষম হলেও খালিদের এত বিস্তৃত অঞ্চলে তার কর্তৃত্ব বজায় রাখার মতো পর্যাপ্ত সৈন্যবাহিনী ছিল না। তবে তা সত্ত্বেও খিলাফতের বাহিনী উত্তর এবং উত্তর পূর্বে খুব বেশি একটা প্রতিরোধের সম্মুখীন হয় না, আর তার স্কাউটরা তাকে জানায় যে উত্তর পশ্চিমে সাসানিদ গ্যারিসনগুলোতে, বিশেষ করে আনবার এবং আইন আল তামুরে সৈন্য সংখ্যা সবচেয়ে বেশি। তবে আনবারের দূরত্ব ছিল আরও বেশি এবং সেখানে যাওয়ার সরাসরি পথ ছিল আইন আল তামুরের মধ্য দিয়েই। তবে আনবারের দুর্গে আক্রমণ করাটা স্বাভাবিকভাবেই সাসানিদদের জন্য অপ্রত্যাশিত হতো। বিধায় 633 সালের জুনের শেষের দিকে খালিদ তার অর্ধেক সৈন্য আল হিরায় রেখে 10,000 শক্তিশালী সেনাবাহিনী নিয়ে পশ্চিমে আনবারের দিকে যাত্রা করেন। ফোরাত নদীর ওপারে আরবের সর্বপ্রথম আক্রমণের শিকার হয় আনবার। এখানে সংঘটিত যুদ্ধের বিস্তারিত বিবরণও কিছুটা অস্পষ্ট। তবে খালিদের আনবার আক্রমণের সিদ্ধান্ত তার প্রতিপক্ষদের অবাক করে দেয় এবং আরব তীরন্দাজদের অসাধারণ কার্যকারিতা দেখে গ্যারিসনের লিডার শিরজাদ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর এর ঠিক পরপরই খিলাফতের একটা বাহিনী আল হিরার দিক থেকে আইন আল তামুর শহরের দিকেও এগিয়ে আসে। তাই জুলাই মাসে খালিদ যখন পশ্চিমের খ্রিস্টান আরবদের নিয়ে গঠিত সাসানীয় সৈন্যদের সাথে লড়াই করেন, তখন তিনি তুলনামূলকভাবে সহজেই জয়লাভ করতে সক্ষম হন। খ্রিস্টান আরবদের কমান্ডারকে বন্দী করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, আর এই শহরটি মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যবর্তী ঘটনাগুলো কিছুটা রহস্যে ঘেরা। কিছু সূত্র দাবি করে খালিদ আনবার এবং আইন আল তামুর অবস্থান করে তার অধিগ্রহণকৃত নতুন অঞ্চলে প্রশাসন প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিলেন, যদিও দাবিটা কিছুটা অস্বাভাবিক। অন্য সূত্র মতে রিদ্দা যুদ্ধ চলাকালীন খালিদের শত্রুপক্ষের অবশিষ্ট দুটি দল দক্ষিণে অবস্থান করছিল, তাই খালিদ তার কিছু সৈন্য সমেত দাওমাত আল জান্দালের দিকে চলে যান এবং আরেক জেনারেল ইয়াদ ইবনে গানুমকে এই অঞ্চলে শত্রুদের পরাজিত করতে সহায়তা করেন।